হাজার হাজার বছর ধরে লুকানো এই রহস্য অবশেষে আলোতে আসছে। যদি আমি আপনাকে বলি বিজ্ঞানীরা মিশরে পিরামিডের নিচে 2 কিলোমিটার দীর্ঘ এক শক্তি নেটওয়ার্ক আবিষ্কার করেছেন। এই প্রযুক্তি এতটাই উন্নত যে এটি ইতিহাসকে নতুনভাবে লিখতে পারে, এমনকি আধুনিক শহরগুলোতেও শক্তি সরবরাহ করতে পারে। একটি গোপন কক্ষ পাওয়া গেছে, হাজার বছর আগে নির্মিত হলেও এর ভেতরে রয়েছে মহাকাশ ও নক্ষত্র সম্পর্কে বিস্ময়কর তথ্য যা নাসা সম্প্রতি আবিষ্কার করেছে। কিন্তু এই উন্নত জ্ঞান তারা পেল কোথা থেকে? এটি কি ভিনগ্রহীদের কাজ কিংবা আধ্যাত্মিক শক্তি? পিরামিড নির্মাণ নিয়ে আরও নতুন ও বিস্ময়কর তত্ত্ব রয়েছে। অনেকেই বলেন 15 টনের বিশাল পাথরগুলো নীল নদের ওপার থেকে আনা হয়েছিল বিশেষ উচ্চ প্রযুক্তির জাহাজে। হয়তো অদৃশ্য জীব যেমন জিনও সাহায্য করেছিল। আরও অবাক করা ব্যাপার হলো কোরআনের 2টি মহান মুজিজা লুকানো রয়েছে হায়ারোগ্লিফিক লিপির ভেতরে। এটি প্রমাণ করেছে ইসলাম সত্য ধর্ম। এই ভিডিওতে আপনি শুনবেন নতুন নতুন তত্ত্ব, নথি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা যা অন্য কোথাও সহজে পাবেন না। আমরা ডজন ডজন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছি এবং কঠোর পরিশ্রম করেছি। প্রায় 5000 বছর আগে নীল নদের তীরে এক বিশাল ও শক্তিশালী সভ্যতার উদ্ভব হয়েছিল। এই সভ্যতাই নির্মাণ করে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও অদ্ভুত স্থাপনা গিজার পিরামিড। হাজার বছর ধরে এই পিরামিডকে ঘিরে নানা প্রশ্ন ও তত্ত্ব প্রচলিত রয়েছে। অবাক হওয়ার কিছু নেই, কারণ মহান পিরামিডের ভিত্তি প্রায় নিখুঁতভাবে মিলে যায় পায়ের সংখ্যার সাথে। কিন্তু পাই তো আবিষ্কৃত হয়েছিল অনেক পরে। তাছাড়া পিরামিডের নকশায় পাওয়া যায় সোনালী অনুপাত 1.618-এর ব্যবহারও। এ থেকে বোঝা যায় প্রাচীন মিশরীয়রা কেবল নির্মাতা নয়, তারা ছিলেন অত্যন্ত উন্নত গণিতবিদও। তবু আজকের ইতিহাসবিদরা ব্যাখ্যা দিতে পারেন না তারা এসব জ্ঞান কোথা থেকে পেলেন। এবার আসা যাক এক ভয়ঙ্কর রহস্যে। পিরামিডের ভিতরে কিছু নির্দিষ্ট কক্ষে প্রবেশ করার পর অনেক গবেষক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিলেন। প্রথম দিককার অভিযাত্রীদের মধ্যে কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে দ্রুত মারা যান। পরীক্ষায় দেখা যায় সেই কক্ষগুলোতে রেডিয়েশনের মাত্রা অত্যন্ত বেশি। এতে ধারণা করা হয় কক্ষগুলো ইচ্ছে করেই সুরক্ষিত করা হয়েছিল কিংবা ফাঁদ হিসেবে রাখা হয়েছিল। এমনকি আধুনিক যন্ত্রপাতিও সেখানে ঠিকমতো কাজ করে না। এত পুরনো এক স্থাপনার এমন উন্নত নিরাপত্তা প্রযুক্তি আজও বিজ্ঞানীদের হতবাক করে। কেউ কেউ বিশ্বাস করেন ভিনগ্রহীরা পিরামিডে নির্মাণে সাহায্য করেছিল, কারণ আজকের সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়েও আমরা এই নির্মাণ কৌশল পুরোপুরি নকল করতে পারি না। ভাবুন তো, তারা কোনো নকশা ছাড়াই শূন্য থেকে এমন এক বিস্ময় সৃষ্টি করেছিল। তাহলে কি সত্যি ভিনগ্রহীরা তাদের দিক নির্দেশনা দিয়েছিল? কিন্তু সম্প্রতি এক আবিষ্কার এই সব তত্ত্বকে নাড়িয়ে দিয়েছে। দুজন গবেষক পিরামিড ব্যবহার করেছেন আধুনিক প্রযুক্তি, সিনথেটিক অ্যাপারচার রাডার। সাধারণ রাডারের মতো নয়, এই প্রযুক্তি মাটির নিচেও অনুসন্ধান চালাতে সক্ষম। তাদের গবেষণায় প্রকাশ পায় বিস্ময়কর তথ্য। পিরামিডের নিচে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এক বিশাল ভূগর্ভস্থ ব্যবস্থা রয়েছে। এটি এমনভাবে তৈরি যে আজও এটিকে উচ্চ প্রযুক্তির নিদর্শন বলা যায়। এই জায়গাটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, বরং একটি জটিল শক্তি কেন্দ্র। আরও গবেষণায় দেখা যায় এটি শুধু শক্তি উৎপাদনই করত না, বরং তারবিহীনভাবে শক্তি পরিবহন করতে সক্ষম ছিল। এটি হুবহু মিলে যায় নিকোলা টেসলার শতবর্ষ আগের স্বপ্নের সাথে। ভেতরে ছিল জটিল কক্ষ ও সুড়ঙ্গ। তাদের নকশা এতটাই অসাধারণ যে বিজ্ঞানীরা মনে করেন এটি বিশেষ কোনো উদ্দেশ্যে তৈরি হয়েছিল। অনেক বিশেষজ্ঞ এখনও বিশ্বাস করেন এটি শুধু শক্তি কেন্দ্রই নয়, বরং হয়তো পৃথিবীর বাইরের প্রাণীদের সাথে যোগাযোগের মাধ্যম ছিল। যা রহস্যকে আরও গভীর করেছে তা হলো ভূগর্ভস্থ কক্ষগুলোর দেয়ালে থাকা অদ্ভুত হায়ারোগ্লিফ লিপি। সেখানে আকাশ চিহ্নগুলোতে দেখা যায় নক্ষত্র আর গ্রহ, যা আজকের আধুনিক টেলিস্কোপের তথ্যের সঙ্গেই মিলে যায়। আকায় দেখানো নক্ষত্রগুলোর অবস্থান ছিল অত্যন্ত নিখুঁত, আজকের আকাশের মতোই। তাহলে প্রশ্ন হলো, 5000 বছর আগে মানুষ কিভাবে এমন জ্ঞান পেল যা কেবল আধুনিক বিজ্ঞানী আজ নিশ্চিত করতে পেরেছে?
কিছু চিত্র আজও বিস্ময়কর, সেগুলো দেখতে আজকের স্যাটেলাইট কিংবা মহাকাশ যানের মতো। এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলেন প্রাচীন মিশরীয়রা হয়তো কোনো উন্নত ভিনগ্রহী সভ্যতার সঙ্গে দেখা করেছিল, অথবা এমন কোনো প্রযুক্তি ছিল যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। সবকিছু মিলিয়ে এটি একটি শক্ত প্রমাণ যে প্রাচীন মিশরীয়রা হয়তো টেলিস্কোপ আবিষ্কারের অনেক আগেই মহাকাশ নিয়ে গবেষণা করেছিল। গিজায় পাওয়া এইসব আবিষ্কার সম্পূর্ণ বদলে দিচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। প্রাচীন সভ্যতারা আসলে কি করতে পারত এবং তাদের জ্ঞান কতটা উন্নত ছিল। তারা এমন এক সমাজ গড়ে তুলেছিল যারা শক্তি উৎপাদন ও স্থানান্তর করতে পারত এমনভাবে যা আমরা এখনো কেবল বুঝতে শুরু করেছি। বিশ্বের সবচেয়ে গবেষিত স্থানগুলোর একটির নিচে লুকানো এই উন্নত স্থাপনা প্রমাণ করে যে ইতিহাস হয়তো আমাদের ধারণার চেয়েও সম্পূর্ণ ভিন্ন। কোরআনে হামান নামটি 6টি আয়াতে উল্লেখ আছে। উদাহরণস্বরূপ সূরা আল কাসাস আয়াত 38-এ ফেরাউনের ঘনিষ্ঠ এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে হামানের কথা বলা হয়েছে। কোরআনে হামানকে বর্ণনা করা হয়েছে ফেরাউনের অধীনে নির্মাণাধীন কাজের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে। কিন্তু তাওরাতে হামান নামটি মুসার আগের যুগের নয়, বরং পরে এসেছে, যেখানে তিনি ছিলেন পারস্য সম্রাট আহাসুয়েরাসের এক মন্ত্রী এবং ইহুদিদের শত্রু। এই কারণে অনেক প্রাচ্যবিদ দাবি করেছিলেন যে কোরআনে ঐতিহাসিক ভুল রয়েছে। আস্তাগফিরুল্লাহ। তবে 1799 সালে রাশিদ রোসেটা শহরে আবিষ্কৃত হয় বিখ্যাত রোসেটা পাথর। এই পাথরের কল্যাণে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক লিপির রহস্য উন্মোচিত হয়। 1822 সালে ফরাসি ভাষাবিদ জেফারসোয়া সাপোলিও প্রমাণ করেন যে হায়ারোগ্লিফ আসলে ধ্বনিভিত্তিক লেখা। এরপর গবেষকরা মিশরীয় লেখায় হাইমান নামটি খুঁজে পান। তাকে বলা হয়েছিল পাথর খনির প্রধান কর্মচারী। এটি প্রমাণ করে যে কোরআনে উল্লেখিত হামান সত্যিকারের ঐতিহাসিক চরিত্র ছিলেন। অতএব কোরআনের তথ্য সঠিক ছিল এবং এটি এমন এক মুজিজা যা মাত্র গত 2 শতকে আবিষ্কৃত হয়েছে। আরেকটি কোরআনিক মুজিজা পাওয়া যায় মিশরে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায়। কোরআন নাজিল হওয়ার 7ম শতাব্দীতে এই ঐতিহাসিক তথ্য কারো জানা ছিল না। কোরআনে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় শাসককে বলা হয়েছে রাজা, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের সময়ে শাসককে বলা হয়েছে ফিরাউন। এই পার্থক্যই আসলে সঠিক এবং আধুনিক ইতিহাসের তথ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। এর আগে খ্রিস্টান ও ইহুদিরা উভয়ই ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে শাসককে ফিরআউন বলে উল্লেখ করেছিল, কিন্তু 7ম শতাব্দীতে নাজিল হওয়া কোরআনই প্রথম সত্য প্রকাশ করে। 1799 সালে রোসেটা পাথর আবিষ্কার এবং 1822 সালে সাপোলীয় হায়ারোগ্লিফ পাঠোদ্ধার করার পর 19 ও 20 শতকের শেষ দিকে প্রাচীন মিশরে ইতিহাস ও শাসকদের উপাধি স্পষ্ট হয়। এর আগে কোনো গ্রন্থ বা গবেষক এই তথ্য জানত না। অতএব বাইবেল ও তাওরাতে ইউসুফ আলাইহিস সালামের সময় ফিরআউন উল্লেখ করা ভুল ছিল। কোরআনের রাজা শব্দ ব্যবহার আধুনিক গবেষণায় একেবারেই সঠিক প্রমাণিত হয়েছে। এটি বিশাল এক চ্যালেঞ্জ এবং কোরআনের স্পষ্ট মুজিজা। প্রাচীন মিশরের ইতিহাস অনুযায়ী ফিরআউন উপাধি ব্যবহার শুরু হয় নতুন রাজবংশ যুগে, খ্রিস্টপূর্ব 1550 সাল থেকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বেঁচে ছিলেন মধ্য রাজবংশ মিডল কিংডম যুগে, খ্রিস্টপূর্ব 1050 থেকে 1650 সালের মধ্যে। সেই সময় শাসকদের বলা হতো রাজা, ফিরআউন নয়। অতএব কোরআনের বর্ণনা সেই সময়ের বাস্তবতার সঙ্গে হুবহু মিলে যায়। আরেকটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয় বিশাল পাথরের ব্লকগুলো প্রতিটি 2 থেকে 15 টন ওজনের নীল নদ পেরিয়ে আনা হয়েছিল। মিশরের বিশাল পিরামিডগুলো, বিশেষ করে খুফুর পিরামিড, তৈরি হয়েছিল প্রায় 25 লক্ষ পাথরের ব্লক দিয়ে। তাহলে প্রশ্ন জাগে, কোন ধরনের জাহাজ, কোন প্রযুক্তি আর কত শক্তি ব্যবহার করে এগুলো আনা হয়েছিল? এমনকি বিজ্ঞানীরাও এতে বিস্মিত। সবচেয়ে স্বীকৃত বৈজ্ঞানিক তত্ত্বগুলোর একটি হলো র্যাম্প ব্যবহার করে পিরামিড নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা লম্বা ও প্রশস্ত র্যাম্প বানিয়ে বিশাল পাথরগুলো সরাতেন ও স্থাপন করতেন। এই র্যাম্পগুলো হয়তো পিরামিডের চারপাশে ঘুরে উপরে উঠত অথবা সরাসরি সোজা পথে শীর্ষ পর্যন্ত গিয়েছিল।
কিছু গবেষক বলেন এই র্যাম্পগুলো বিভিন্ন উপাদান দিয়ে মজবুত করা হয়েছিল এবং শ্রমিকরা ধাপে ধাপে পাথরগুলো উপরে তুলত। আরেকটি তত্ত্ব অনুযায়ী বিশাল পাথরের ব্লকগুলো কাঠের স্লেজ বা গাড়ির সাহায্যে সরানো হয়েছিল। এই পদ্ধতিতে শ্রমিকরা পাথরগুলো স্লেজে বসিয়ে র্যাম্পের উপর দিয়ে টেনে নিয়ে যেত। গবেষণা প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়দের ছিল শক্তিশালী শ্রমশক্তি এবং উন্নত কৌশল, যার মাধ্যমে তারা এসব বিশাল পাথর সরাতো। আরেকটি তত্ত্বে বলা হয়, যেমন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে জিনদের কাজে লাগিয়েছিলেন মন্দির, মূর্তি, বড় বড় হাড়ি ও স্থানীয় রান্নার পাত্র বানানোর কাজে, তেমনি প্রাচীন মিশরীয়রা হয়তো জিনদের সাহায্য নিয়েছিলেন পিরামিড নির্মাণে। কোরআনে উল্লেখ আছে, সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিনরা সমুদ্রে ডুব দিয়ে মূল্যবান রত্ন ও মুক্তাও সংগ্রহ করত। তাহলে যদি জিনরা এমন কাজ করতে পারে, তবে তারা পিরামিড নির্মাণেও সাহায্য করেছে এমনটা অসম্ভব নয়। কিছু গবেষক বিশ্বাস করেন পিরামিডের আকার ও নকশা শুধুমাত্র মানুষের শক্তি এবং সেই সময়কার যন্ত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাদের মতে এইসব নির্মাণ কাজে অতি প্রাকৃত জীব যেমন জিনরা জড়িত ছিল। এই ধারণা অনুযায়ী ফেরাউনরা জিনদের শক্তিকে কাজে লাগাতো পিরামিড নির্মাণে, কারণ ফেরাউনরা জাদুবিদ্যা ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতি খুবই আগ্রহী ছিল। তাই এই ধারণা অযৌক্তিক শোনায় না। তবে মনে রাখতে হবে, এখন পর্যন্ত কেবল 70% পিরামিড অনুসন্ধান করা সম্ভব হয়েছে। অবশিষ্ট 30% এখনো রহস্যে ঢাকা। অনেক কক্ষ এখনো বন্ধ এবং পুরোপুরি অপ্রবেশযোগ্য। একটি বর্ণনায় ফেরাউন হামানকে বলেছিলেন, হে হামান, আমার জন্য একটি উঁচু টাওয়ার বানাও যাতে আমি মুসার উপাস্য আল্লাহর কাছে পৌঁছাতে পারি। এই ঘটনা কোরআনেও উল্লেখ আছে। কিছু তত্ত্ব বলছে এই নির্দেশের পরই খুফুর মহা পিরামিড নির্মাণ শুরু হয়েছিল। গিজার 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়টি হলো খুফুর পিরামিড। এটি নির্মাণে প্রায় 20 বছর লেগেছিল বলে ধারণা করা হয় এবং এতে কাজ করেছিল প্রায় 1 লক্ষ শ্রমিক। এরপর খুফুর পিরামিড শেষ হলেও মেনকাউরে পিরামিড সাথে সাথেই তৈরি হয়নি। প্রায় 100 বছর পর এর নির্মাণ শুরু হয়। সম্ভবত নতুন ফেরাউন এবং তার দল কাজটি হাতে নেয়। এই কারণেই দেখা যায় মেনকাউরের পিরামিড অন্যগুলোর তুলনায় অনেক ছোট। সম্ভবত তারা আগের মতো জ্ঞান বা পদ্ধতি খুঁজে পায়নি, তাই ছোট আকারে পিরামিড বানাতে পেরেছিল। বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা শুধু বিদ্যুৎ ও চৌম্বকত্ব নিয়েই কাজ করেননি, বরং প্রাচীন স্থাপনা এবং শক্তি পরিবহন নিয়েও গবেষণা করেছিলেন। টেসলা বিশ্বাস করতেন পিরামিডগুলো এলোমেলোভাবে তৈরি হয়নি। তিনি মনে করতেন এগুলো পৃথিবীর বিশেষ শক্তিবিন্দুতে নির্মিত হয়েছে। এই শক্তিবিন্দুগুলো পৃথিবীর তড়িৎচুম্বক ক্ষেত্রের সাথে সংযোগ স্থাপন করত, ফলে পিরামিডগুলো শক্তির জেনারেটরের মতো কাজ করত। তিনি গবেষণার মাধ্যমে তার এই মতকে সমর্থন করেছিলেন। টেসলা বিশ্বাস করতেন পিরামিডগুলো কেবল সমাধি নয়, বরং এর ভেতরে এমন বৈজ্ঞানিক রহস্য লুকানো আছে যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। শক্তি নিয়ে টেসলার ধারণা তার আবিষ্কারগুলোর সঙ্গেই মিলে যায়। তিনি তারবিহীন শক্তি পরিবহনের উপর অনেক গুরুত্ব দিয়েছিলেন। তার অন্যতম বিখ্যাত আবিষ্কার হলো টেসলা কয়েল। এই যন্ত্র বাতাসের মাধ্যমে উচ্চ ফ্রিকোয়েন্সিতে তার ছাড়াই বিদ্যুৎ পরিবহন করতে পারত। টেসলা মনে করতেন এই প্রযুক্তি হয়তো পিরামিডের শক্তি উৎপাদন বা পরিবহনের পদ্ধতির মতোই। তিনি বিশ্বাস করতেন পিরামিডের আকৃতি ও বাইরের পাথরগুলো শক্তিকে আরও কার্যকরভাবে পরিবহনে সাহায্য করত। তার মতে পিরামিডগুলো ছিল এক বৃহৎ শক্তি নেটওয়ার্কের অংশ, যা আশেপাশের শক্তি ক্ষেত্রকে বাড়িয়ে তুলত। টেসলার শক্তি ব্যবস্থা এবং তারবিহীন বিদ্যুৎ নিয়ে তত্ত্বগুলো এই ধারণাকে সমর্থন করে যে পিরামিডগুলো শুধু প্রাচীন সভ্যতার প্রতীক নয়, বরং উন্নত বৈজ্ঞানিক স্থাপনা ছিল। তার গবেষণা কেবল প্রাচীন প্রকৌশল নিয়েই নয়, বরং পৃথিবীর শক্তি এবং তড়িৎচুম্বক তত্ত্বের অজানা দিক নিয়েও ছিল। আজও টেসলার এই অগ্রসর চিন্তাগুলো গবেষণার অনুপ্রেরণা যোগাচ্ছে। এগুলো বৈজ্ঞানিকদের মনে করিয়ে দিচ্ছে পিরামিডের ভেতরে হয়তো লুকানো আছে অবিশ্বাস্য বৈজ্ঞানিক রহস্য। 1798 সালে মিশরে অভিযান চালানোর সময় নেপোলিয়ন খুফুর মহাপিরামিডে প্রবেশ করেছিলেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি ভিতরে গিয়ে গভীরভাবে বিস্মিত ও প্রভাবিত হয়েছিলেন। নেপোলিয়ন সম্পর্কিত কিছু কাহিনীতে বলা হয় যে তিনি পিরামিডের ভেতরে একরকম দর্শন লাভ করেছিলেন। ওই একাকী অভিজ্ঞতা নাকি তার মধ্যে প্রাচীন মিশরের প্রতি গভীর শ্রদ্ধা জন্ম দেয় এবং তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনে। যখন তারা একটি সুড়ঙ্গ খুঁড়ছিল তখন হঠাৎ করেই খুফুর পিরামিডের প্রবেশদ্বার আবিষ্কৃত হয়। নেপোলিয়ন সেখানে এক রাত অবস্থান করেন। সকালে তার সৈন্যরা যখন তাকে দেখতে পায়, তার মুখ ছিল ফ্যাকাশে এবং ভীতিকর চেহারার মতো লাগছিল, কিন্তু তিনি কখনো কাউকে বলেননি ভেতরে কি ঘটেছিল। মৃত্যুসজ্জায় তিনি কেবল ইঙ্গিত করে বলেছিলেন, তোমরা যে বিষয়ে এত কৌতূহলী ছিলে সেটা জানো। এরপর আবার যোগ করেছিলেন, এখন জেনে আর কি হবে। কিন্তু তিনি কিছুই ব্যাখ্যা করেননি এবং রহস্যময় মৃত্যুবরণ করেন। তাই কেউ আজও জানে না সেই কক্ষে আসলে কি ঘটেছিল। ঐতিহাসিক সূত্রে বলা হয়, হজরত মুসা আলাইহিস সালামের সময়কার ফেরাউন ছিলেন রামেসিস দ্বিতীয় এবং হজরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার ফেরাউন ছিলেন আমেনহোটেপ তৃতীয়। এরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান শাসক এবং তাদের চারপাশে জ্ঞানী উপদেষ্টারা ছিল। তাদের পরামর্শে পিরামিডগুলো নীল নদের একেবারে কাছেই নির্মিত হয়, কারণ পিরামিড নির্মাণে সবচেয়ে বড় সমস্যা ছিল বিশাল পাথরের ব্লকগুলো সরানো। ফেরাউনরা নীল নদকে ব্যবহার করে এই সমস্যার সমাধান করেছিলেন। প্রাচীন মিশরে পিরামিড নির্মাণের জন্য যে বিশাল পাথর ব্যবহার করা হতো তা খনি থেকে কেটে এনে নীল নদে ভাসিয়ে আনা হতো। এই কাজের জন্য বিশেষ নকশার বড় বড় নৌকা তৈরি করা হতো। প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায় এই নৌকাগুলো শুধুমাত্র পাথর বহনের জন্য বানানো হয়েছিল। নৌকায় করে পাথর আনার পর বিশেষ ঘাটে ভিড়ানো হতো। সেখান থেকে শ্রমিকরা পাথরগুলো টেনে নির্মাণস্থলে নিয়ে যেত। এমনকি একসময় নীল নদের একটি শাখা সরাসরি এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হতো। নতুন প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা মমিকে কথা বলাতে সক্ষম হন। 3000 বছর পুরনো এক মিশরীয় পুরোহিতের কণ্ঠস্বর পুনর্নির্মাণ করা হয়। মৃত্যুর পর এই মমিকে যুক্তরাজ্যের লিডস মিউজিয়াম থেকে আনা হয় এবং সিটি স্ক্যানের মাধ্যমে তার স্বরযন্ত্রের গঠন পুনর্গঠিত করা হয়। তার ক্ষতিগ্রস্ত তালু এবং জিহ্বা কপি করে ইলেকট্রনিক সাউন্ড সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হয়। যেহেতু মমিটি ভালোভাবে সংরক্ষিত ছিল, তাই তার গলার আকৃতি মোটামুটি অক্ষত ছিল। এর ফলে কম্পিউটারের সাহায্যে সেই পুরোহিতের কণ্ঠস্বর আবার শোনা সম্ভব হয়। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হয়তো মমিরা নিজেরাই তাদের রহস্য আমাদের জানাতে পারবে। খুফুর পিরামিডের কাছে আবিষ্কৃত জাহাজ। 1954 সালে খুফুর পিরামিডের দক্ষিণ পূর্বে একটি গর্ত থেকে একটি বিশাল জাহাজ আবিষ্কৃত হয়। ধারণা করা হয়েছিল এই বিশেষ জাহাজটি খুফুর মৃত্যুর পর তাকে পরলোকে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় 44 মিটার এবং প্রস্থ 6 মিটার, যা সেই সময়ের অন্যতম বৃহত্তম ও চমকপ্রদ জাহাজ। এটি শুধু প্রতীকী নয়, বরং মিশরীয় ধর্মবিশ্বাসের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত ছিল। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউনের আত্মার অমরত্বের জন্য কেবল দেহ নয়, আত্মাকেও সুরক্ষিত রাখা জরুরি। এই জাহাজটি সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই নির্মাণ শৈলী প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা জাহাজ নির্মাণেও অত্যন্ত দক্ষ ছিল। প্রতিটি অংশ নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল এবং এতে প্রকৌশল জ্ঞানের গভীরতা প্রকাশ পায়। এই জাহাজ মিশরের ইতিহাস ও সংস্কৃতি বোঝার অন্যতম চাবিকাঠি হয়ে ওঠে। প্রতিটি অংশ থেকে জানা যায় তাদের শিল্প, বিজ্ঞান ও বিশ্বাস সম্পর্কে। খুফুর অন্তত 2টি বড় জাহাজ আবিষ্কৃত হয়েছে, যা বর্তমানে মিশরের গ্র্যান্ড মিউজিয়ামে সংরক্ষিত আছে। মিশরে শুধু মানুষ নয়, প্রাণীর মমিও তৈরি করা হতো। বিশেষ করে বিড়াল ও পাখির স্থান ছিল খুব গুরুত্বপূর্ণ। মিশরীয়রা বিশ্বাস করত এসব প্রাণী দেবতাদের সেবা করে, তাই তারা প্রাণীদের মমি করে কবরের সঙ্গে সমাধিস্থ করত। বিড়ালকে তারা সবচেয়ে পবিত্র প্রাণী মনে করত। বিশেষ কিছু পাখিকেও মমি করে সমাধি দেওয়া হতো, যাতে তারা পরকালীন জীবনে পথপ্রদর্শক হয়। পাখির মমি প্রমাণ করে যে প্রাচীন মিশরে ধর্ম ও বিশ্বাসে প্রাণীদের কতটা গুরুত্বপূর্ণ মনে করা হতো। মিশরীয়রা শুধু দেবতাদের উদ্দেশ্যে প্রাণী উৎসর্গই করত না, তারা বিশ্বাস করত মমি করা প্রাণীগুলো মৃত্যুর পর পরবর্তী জগতেও বেঁচে থাকবে।
কোন ধরনের বিড়ালকে মমি করা হতো? সম্পূর্ণ কালো বিড়াল। এগুলো বিভিন্ন অঞ্চল থেকে আনা হতো। প্রতিটি অঞ্চলে একটি কালো বিড়াল ছিল এবং সেটিকে পবিত্র ধরা হতো। মমি করার প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন সহকারে সম্পন্ন হতো, যাতে দেহ পরবর্তী জীবনের জন্য সুরক্ষিত থাকে। প্রথমে দেহকে পানি ও মশলা দিয়ে পরিষ্কার করা হতো। এটি ছিল শারীরিক এবং আধ্যাত্মিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সতর্কভাবে বের করে নেওয়া হতো। অন্ত্র এবং অন্যান্য অঙ্গ বের করা হতো। কিছু বিশেষ পাত্রে সংরক্ষণ করা হতো, বাকিগুলো সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হতো। তবে হৃৎপিণ্ড কখনোই বের করা হতো না। মস্তিষ্ক বের করা হতো, কিন্তু হৃৎপিণ্ড সর্বদা রেখে দেওয়া হতো। এর পেছনে দুটি কারণ ছিল। প্রথমত, তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরের জগতে বিচার হবে হৃৎপিণ্ডের উপর ভিত্তি করে। দ্বিতীয়ত, প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মানুষ মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে চিন্তা করে, তাই হৃৎপিণ্ডকে অক্ষত রাখা হতো। এরপর দেহকে শুকানো হতো এক ধরনের লবণের মিশ্রণ নান্ট্রন দিয়ে। নান্ট্রন দেহ থেকে সমস্ত পানি শুষে নিত এবং কোনো ব্যাকটেরিয়া জন্মাতে দিত না। দেহ শুকানো শেষ হলে পাতলা কাপড় মুড়িয়ে ফেলা হতো। কাপড়ের ফাঁকে ফাঁকে রাখা হতো সুরক্ষামূলক বস্তু, অ্যামুলেট। বিশ্বাস করা হতো এগুলো মৃত ব্যক্তিকে পরকালে রক্ষা করবে। কিন্তু দেহের পাশে রাখা পাত্রগুলো কী জন্য ব্যবহার করা হতো? এগুলোতে মমি করার সময় বের করা অঙ্গ প্রত্যঙ্গ রাখা হতো। এগুলো মমির পাশেই রাখা হতো, কখনো কখনো মোমবাতির সঙ্গে, কারণ তাদের বিশ্বাস ছিল মৃত ব্যক্তি পরবর্তী জীবনে আবারও অঙ্গগুলো ব্যবহার করবে। মিশর শুধু প্রাচীন সভ্যতার কেন্দ্রই নয়, এটি বহু নবীর জীবনের সঙ্গে যুক্ত পবিত্র একটি ভূমি। হযরত মুসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করেন এবং সেখানে কিছু সময় বসবাস করেন। ফিরআউনের অত্যাচার থেকে পালিয়ে যাওয়ার পর বহু বছর পরে তিনি আবার মিশরে ফিরে আসেন নিজের জাতিকে মুক্ত করতে। বাইবেল অনুসারে হযরত ঈসা আলাইহিস সালামও বিপদ থেকে বাঁচতে মিশরে এসেছিলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেছিলেন। এটি প্রমাণ করে যে মিশর ইসলাম ও খ্রিস্ট ধর্ম উভয়ের কাছেই গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। আসলে বহু নথিতে উল্লেখ আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম মিশরে জীবনযাপন করেছিলেন। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালাম, এই দুই মহান নবী তাদের জীবনের একটি অংশ এই ভূমিতে কাটিয়েছিলেন। পাশাপাশি প্রাচীন মিশরে ইহুদি ধর্ম প্রচলিত ছিল। 5000 বছরের পুরনো ইতিহাস নিয়ে প্রাচীন মিশর এখনও রহস্যে ভরা। গবেষণা বলছে আমরা এই মহান সভ্যতার মাত্র প্রায় 30% আবিষ্কার করতে পেরেছি। হাজার হাজার রহস্য এখনও অপেক্ষা করছে উদ্ঘাটনের। তবে এই রহস্য বোঝার অন্যতম আলো হলো সেই নবীগণ যাদের এই ভূমিতে প্রেরণ করা হয়েছিল। বিশেষ করে কুরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা এসব গভীর রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা প্রাচীন মিশরের রহস্যময় জগতে আরেক ধাপ এগোলাম। প্রতিদিন নতুন নতুন রহস্য উদ্ঘাটিত হচ্ছে, আর এই যাত্রা এখনো শেষ হয়নি। আপনাদের আন্তরিক ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।